শওকত সাহেব একটি বিখ্যাত অ্যাড এজেন্সি উচ্চ পর্যায়ে কাজ করে। তার স্ত্রী এবং 2 সন্তান নিয়ে সুখ শান্তিতে কাটাচ্ছিল, কিন্তু বিবাহিত থাকা সত্ত্বেও প্রেমে পড়ে যায় তারই এক অফিসের এমপ্লয়ের সাথে, যে তার বয়স থেকে অনেক ছোট। তার এই পরকীয়া প্রেমের কথা যখন তার স্ত্রী জানতে পারে, তখন থেকেই সাক্ষাতের জীবনে নেমে আসে অশান্তি। এখন সে কি করবে? তার এই পরকীয়া প্রেমের জন্য নিজের পরিবারের সন্তান ত্যাগ করবে, নাকি নিজের ভুল বুঝতে পেরে আবার জীবনটাকে সুন্দর করে তুলবে? বলছিলাম লাস্ট ডিফেন্সার অফ মনোগামী। গল্পের শুরুতে আমরা একটা কোম্পানির বসকে দেখতে পাই, যার নাম হচ্ছে শওকত। শওকত যখন লিফটে ছিল, তখন সেখানে তার এমপ্লয় একজন মেয়ে আসে। তার নাম হচ্ছে অহনা। শওকত অহনাকে বলে, অহনা, তোমাকে আমার একটা কথা বলার ছিল। কিভাবে বলবো তা বুঝতে পারছি না, কিন্তু এই কথাটা বলাটা খুব দরকার। শওকত বলে, কালকে বাঁধন আমার কাছে আসছিল। সে অনেক কান্নাকাটি করছে। এই কথা শুনে অহনা বলে, বস, বাঁধন আসলে বেকার নাটক করে এবং সে অহেতুক কান্নাকাটি করে থাকে। আপনি নিজেও জানেন কৌশিকের সাথে আমার কত বছরের সম্পর্ক। বাঁধনকে আমি আসলে মাঝে মাঝে বন্ধু হিসাবে সময় দিতাম। এটাকেই সে একটু বেশি ভেবে নিয়েছে। এখানে আমার কি করার আছে? শওকত বলে, সে যাই হোক, তবুও একই অফিসে দুজনের সাথে এমনটা করা ভালো দেখায় না। তাই এই দিকটা একটু খেয়াল রেখে চলার চেষ্টা করো, সেটা তোমার জন্যই ভালো হবে। অহনা তখন সরি বলে। শওকত সেখান থেকে কাজে চলে আসে। এদিকে একই অফিসের আরেক এমপ্লয়, যার নাম লামিয়া, সে আসে শওকতের কাছে তার কাজ দেখানোর জন্য। লামিয়া বলে, স্যার, এখনো আমার কাজ শেষ হয়নি, আরও কিছুক্ষণ সময় লাগবে। শওকত বলে, তোমাকে আমি প্রেজেন্টেশন দেখাতে ডাকিনি, আমি তোমাকে অন্য কিছু দেওয়ার জন্য এখানে ডাকছি। শেষ 3 মাস তোমার কাজের ফলাফল কেমন ছিল? লামিয়া বলে, স্যার, মনে হয় তেমন ভালো হয়নি। শওকত লামিয়াকে বলে, এটা হচ্ছে তোমার কনফার্মেশন লেটার। লামিয়া এটা দেখে অনেক খুশি হয়ে যায় আর অনেক আনন্দিত হয়ে বলে, স্যার, সত্যি বলছি, আমি এটার জন্য অনেক অপেক্ষা করেছি। আমি এর আগেও 3 জায়গায় অফার পেয়েছি, কিন্তু আমার ইচ্ছা ছিল শুধুমাত্র আপনার সাথেই কাজ করব আর আপনার কাছ থেকেই অনেক কাজ শিখব। এসব কথা শুনে শওকত বলে, হয়েছে, আর বলতে হবে না। লামিয়া তখন বলে, না স্যার, আমি সত্যি বলছি। আপনি নিজেও জানেন আপনার কাছে কাজ শেখার জন্য অনেকেই আগ্রহে বসে থাকে, আর আমিও তাদের মধ্যে একজন। শওকত বলে, ঠিক আছে, এখন যাও, নিজের কাজ মনোযোগ দিয়ে করো, তোমার জন্য শুভকামনা রইল। এরপর সেখান থেকে লামিয়া চলে যায়। লামিয়া পরের দিন তাদের কাজের জন্য একটা সাইটে আসে। তার সাথে তাদের টিমও ছিল। লামিয়া যখন শওকতের সাথে হোটেলে একটা কাজের জন্য ছিল, তখন হঠাৎ করেই শওকত সাহেব লামিয়াকে জড়িয়ে ধরে আর পরে আবার শওকতকে হুট করে ছেড়ে দেয় এবং সে দ্রুত তার ঘরে গিয়ে বসে থাকে, কারণ এই ব্যাপারটা খুব খারাপ হয়েছে। তখন ঘরের বাইরে থেকে লামিয়া তাকে মেসেজ করে আর বলে, স্যার, আমি কি চলে যাব? শওকত বলে, না, ঘরে বসে মিটিং অ্যাটেন্ড করো। তারপর লামিয়া ভিডিও কল করে, আর সেখানে শওকত কথা বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে যায়। তাই লামিয়া দৌড়ে তার ঘরে আসে এবং জিজ্ঞাসা করে, স্যার, আপনি ঠিক আছেন? শওকত বলে, হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু প্লিজ তুমি এইসব কাউকে বলো না। আমি নিজেই বুঝতে পারছি না আমি এটা কিভাবে করলাম, কেন করলাম। এরপর শওকত তার সব এমপ্লয়ীদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, সেখানে তাদের সাথে কিছু কথা বলার জন্য। শওকত এসে তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কেমন আছো? সবাই তাকে বলে, হ্যাঁ স্যার, আমরা সবাই ভালো আছি। শওকত তখন জানায়, আসলে আমার শরীরটা ভালো না, তাও আমি এখানে এসেছি, কারণ হচ্ছে এটা একটা গ্রুপ ওয়ার্ক, আমরা একসাথেই কাজ করি, তাই শুধুমাত্র তোমাদের জন্যই আমি এখানে এসেছি। আমাদের এই গ্রুপের মধ্যে কেউ একজন যদি খুব ভালো কাজ করে,
তাহলে আমাদের উচিত তাকে একটা ধন্যবাদ জানানো, এখন সেটা যেই হোক না কেন। আজকে আমি বিশেষ করে আমি আর কথা বলবো, কারণ সে আজকে যেই ক্লায়েন্টের সাথে কথা বলছে আর যেভাবে ম্যানেজ করছে এটা সত্যি খুব প্রশংসা করার মতন। লামিয়া কিন্তু শুধু এই প্রজেক্টে না, সে এখন পর্যন্ত যতগুলো প্রজেক্টে কাজ করছে সবগুলোই থেকেই আমরা সফলতা পেয়েছি। তার জন্য আমরা আজ সবাই মিলে লামিয়াকে একটা ধন্যবাদ জানাই। এরপর সবাই এখানে লামিয়াকে ধন্যবাদ বলে আর লামিয়াও স্যারের এমন কাজ দেখে খুবই খুশি হয়। এরপর শওকত সবাইকে বলে, এখানে তোমাদের যার যা পছন্দ হয় তা কেনাকাটা করে নাও, টাকা আমি দিব, তোমরা কোনো চিন্তা করো না। তারা সবাই চলে যায় শপিং করতে আর শওকত তখন তার আরেক এমপ্লয়িকে বলে, তুমি একটু খুঁজে দেখো আশেপাশে বানমেজ চুটকি পাওয়া যায় কিনা, তোমার ভাবি বলছে নিতে, তাই একটু খুঁজে দেখো, কি কি হয়, পাওয়া গেলে নিয়ে যাব। আর তাকে এই কাজ দিয়ে শওকত লামিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার কিছু কি পছন্দ হয়েছে, হলে নিয়ে নাও। লামিয়া বলে, আমি আসলে খুঁজছি, দেখি কিছু পছন্দ হয় কিনা, হলে নিব। এরপর শওকত সেখানে একটা তাঁতের শাড়ি দেখে আর লামিয়াকে বলে, আচ্ছা এই শাড়িটা কেমন বলো তো। লামিয়া বলে, হ্যাঁ স্যার, খুব সুন্দর। শওকত বলে, এটা নিব তোমার ভাবির জন্য, আসলে আমি তোমার ভাবির জন্য সবসময় সব কিছুই পছন্দ করে কিনে নিয়ে যাই, আর সেও আমি কিছু নিয়ে গেলে খুবই খুশি হয়। আর লামিয়া বলে, আসলেই আপনার পছন্দ আছে, খুব সুন্দর আপনার চয়েস। তারপর সেখান থেকে দুটো শাড়ি কিনে এসে একটা তার স্ত্রীর জন্য আর একটা লামিয়ার জন্য। শওকত তখন লামিয়াকে শাড়িটা দেয় আর বলে, অন্য কিছু ভাবার দরকার নেই, আমি বলেছি আজ সবাইকে আমি শপিং করে দিব, তাই সেটা মনে করেই রেখে দাও। লামিয়া তারপর ওই শাড়ির জন্য তাকে ধন্যবাদ জানায়। এরপর রাতের বেলা যখন লামিয়া বাইরে দাঁড়িয়েছিল তখন উপর থেকে একভাবে দেখে যাচ্ছিল শওকত। লামিয়া তখন শওকতকে দেখতে পায় আর তাকে দেখে ইশারা করে নিচে ডাকলে শওকত চলে আসে তার ঘরে। এরপর দেখা যায় তারা দুজন রোমান্টিক হতে শুরু করে আর তখনই একটা ঘটনা ঘটে। শওকত হুট করে কান্নাকাটি শুরু করে দেয় আর এটা দেখে লামিয়া অবাক হয়ে যায়। তখন শওকত বলে, আমি এত খারাপ হয়ে গেলাম কিভাবে, আমার স্ত্রী আমার বাচ্চার কথা আমি ভুলে গেলাম, তারা কোথায় আছে আর আমি কোথায় এসে কি করছি। আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, কত বিশ্বাস করে, আর আমার বাচ্চাও আমাকে অনেক ভালোবাসে, আর আমি এসব কি করছি, সি সি। এসব বলতে বলতে সে কান্নাকাটি করতে থাকে আর শওকতের এসব কান্নাকাটি দেখে লামিয়া বিরক্ত হচ্ছিল। শওকত তখন বলতে থাকে, আমার স্ত্রী আমার জন্য কত কি না করছে, যখন আমি বেকার ছিলাম তখন আমার স্ত্রী ছোট বাচ্চাকে নিয়ে পায়ে হেঁটে টিউশন করাতো আর এইভাবে আমার সংসারটা চালাতো, আর আমি আজ এখানে এইসব করে তার সেই প্রতিদান কিভাবে দিচ্ছি। আমার এসব একদমই উচিত হয়নি, তাই আমি আজই ঢাকায় ফিরে যাচ্ছি। তারপর লামিয়া বলে, তাহলে সেও ফিরে যাবে। এরপর রাতের বেলাতেই শওকত গাড়িতে উঠে পড়ে আর আসার সময় সে তার স্ত্রীকে কল করে আর বলে, আমি চলে আসছি, কারণ তোমাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছি, তাই আমি আর এখানে থাকতে পারছি না। তখন সামিনা বলে, এটা কোনো মানে আছে, কাজ ফেলে চলে আসছো, যাই হোক ঠিক আছে, যখন চলে আসছো তবে সাবধানে এসো। কিন্তু শওকত বলে, সামিনা আমি তোমাকে খুব ভালোবাসি। তারপর সামিনা বলে, আচ্ছা বুঝতে পেরেছি, এখন ধীরে সুস্থে চলে আসো আর সাবধানে এসো। শওকত তারপরে তার বাচ্চাদের কথা জিজ্ঞাসা করে আর কথা শেষে কল কেটে দেয়। দৃশ্য পরিবর্তন হয়। কিছুদিন পর অফিসে আসে শওকত আর তার সাথে লিফটে দেখা হয় লামিয়ার, কিন্তু সে তাকে পাত্তা না দিয়ে চলে যায়। এদিকে অফিসে লামিয়াকে স্যার বলে, লামিয়া তোমার গত 4 মাসের কাজ খুবই ভালো ছিল, তাই কোম্পানি চায় তোমাকে আরো ভালো প্রজেক্টে নিয়ে যেতে। আমরা আশা করি তুমি সেটাতেও অনেক ভালোভাবেই কাজ করবে, সফলতার মুখ দেখাতে পারবে। লামিয়া এরপর আসে শওকতার কেবিনে আর বলে, আমি কি কিছু কথা বলতে পারি। শওকত বলে, হ্যাঁ বলো। লামিয়া বলে, আমাকে ট্রান্সফার কে করাইছে।
তখন শওকত বলে, আসলে আমি বর্তমানে এই প্রজেক্টের সাথে কাজ করছি, তাই তোমার সাথে আমার কাজ করতে অস্বস্তি হচ্ছে। এজন্য ভাবলাম তুমি আপাতত অন্য জায়গায় কাজ করো, সময় মতন আবার তোমাকে ফিরিয়ে আনবো। লামিয়া তখন বলে, আপনি চান আমি এই চাকরিটা ছেড়ে দেই, তাই তো? শওকত বলে, আরে না, আমি এসব ভাববো কেন? তোমার কি এসব মনে হয়? আমি কিছুতে এমন ভাবতে পারি না। লামিয়া বলে, তাহলে এখনই এইচআরকে কল করুন আর বলুন আমাকে আমার আগের জায়গাতে ফেরত পাঠাতে। আপনার এসব অস্বস্তি বা অন্য কিছু নিয়ে আমার কোনোই মাথা ব্যথা নেই। সবার আগে আমার কাজ, তাই যা বলছি তাই করুন। শওকত তখন লামিয়ার কথা মতন কল করে এইচআরকে আর বলে লামিয়াকে তার আগের জায়গায় রাখতে। এরপর লামিয়া বলে, আপনি এখন আপনার কল লিস্টে যান আর আমাকে দ্রুত আনব্লক করুন। দেখা যায় শওকত তার কথা মতন তাকে দ্রুত আনব্লক করে। পরের দিন দেখা যায় লামিয়া তার গান রেকর্ড করছিল। এই সময় মেসেজ আছে শওকত। শওকত বলছে, গতকালকের জন্য আমি সত্যি সরি। লামিয়া তখন বলে, আরে এসব কিছু ভুলে যান, কোনো সমস্যা নেই, নতুন করে সব কিছু শুরু করা যাক। আমি আপনাকে আজ একটা কথা বলতে চাই, বলবো? শওকত বলে, হ্যাঁ বলো। লামিয়া বলে, না থাক, অন্য কোনো দিন বলবো। কিন্তু শওকত বারবারই তাকে প্রশ্ন করে সে কি বলতে চায়। তখন দেখা যায় লামিয়া তার কাজের ফাঁকে বাইরে আসে। ওইদিকে শওকতও তার ড্রাইভারকে বলে গাড়ি থামাতে, কারণ সে ওয়াশরুমে যাবে। এরপর দেখা যায় লামিয়া কল দেয়। শওকত কলটা ধরেই বলে, কি বলো? লামিয়া তখন বলে, আরে এত অস্থির হয়ে যাচ্ছেন কেন? ধীরে সুস্থে শুনুন। দেখুন, আপনিও জানেন আমাদের মধ্যে একটা কথাবার্তা হচ্ছিল। আপনি হয়তো আমার সাথে কথা বলার জন্য একটু দুর্বল হয়ে গিয়েছেন। আমাদের মধ্যে আসলে একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল বলতে গেলে। আমি এই বিষয়টাকে এতটাও সিরিয়াসলি নেইনি, কারণ আপনি বিবাহিত আর আমার একজন বয়ফ্রেন্ডও আছে। তাই আমরা আমাদের নিজেদের মধ্যে কোনো সম্পর্ক রাখতে পারি না। এটা ঠিক হবে না। তবে এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যে কক্সবাজারে গিয়েছিলাম, সেদিনের ঘরের মধ্যে আপনি যে কান্নাকাটি করেছিলেন, সেই জিনিসটা আমাকে অনেক বেশি আপনার প্রতি আকৃষ্ট করছে। কারণ আপনি আপনার স্ত্রীর প্রতি অনেক বেশি সৎ, আর এই ব্যাপারটা সত্যিই অসাধারণ ছিল। এই কথা শোনার পরেই দেখা যায় শওকত বলে, আচ্ছা, তাহলে আমাদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটাকে নষ্ট না করে আমরা এভাবে লুকিয়ে চালিয়ে যাই, কি বলো? আমাদের সম্পর্কের যত্ন নিলে এটা থেকে হয়তো আরও খুব ভালো কিছুই পাওয়া যাবে। আর আমরা যত ট্যাক্স করার সব অবশ্যই করব, তবে বাড়ি যাওয়ার আগে সব কিছু ডিলিট করে দিয়ে তবেই যাব, ঠিক আছে? লামিয়া তখন বলে, হ্যাঁ ঠিক আছে। এরপর শওকত বাসায় যাওয়ার সময় সব কিছু ডিলিট করে দেয়, এরপর বাসায় যায়। পরের দিন অফিসে যাওয়ার পথে লামিয়াকে এসে গুড মর্নিং মেসেজ দেয় আর তাকে একটা গান সেন্ড করে। একই গান সে তার স্ত্রীকেও সেন্ড করে। তারপর তার স্ত্রী বলে, কি ব্যাপার, আজ হঠাৎ করে রোমান্টিক গান পাঠিয়েছ? শওকত বলে, একটা গান দিয়ে কি ভুল করলাম নাকি? আমি কি তোমাকে এমন কোনো গান দিতে পারি না? সামিনা বলে, আরে না, ভুল হবে কেন, তুমি অবশ্যই দিতে পারো। তবে আমি অবাক হয়েছি, এর কারণ হচ্ছে এত বছর ধরে শুধুমাত্র বাসায় বাজার আসে কিনা, বাচ্চারা স্কুল যাচ্ছে কিনা, এসব ছাড়া কিছুই জিজ্ঞাসা করনি। আর আজ এত রোমান্টিক গান পাঠিয়েছো, সেজন্য একটু অবাক হয়েছি। তবে এরকম পরিবর্তন থেকে সত্যিই ভালো লাগছে। এরপর সে বলে, এখন তাহলে রাখছি, আমার মিটিং আছে, পরে কথা হবে। তারপর দেখা যায় তারা দুইজন মিলে গানটা শোনে। গাড়িতে বসে শওকত দেখছিল লামিয়ার মিউজিক ভিডিওটা। পরে অফিসে এসে সে লামিয়াকে বলে, আমি তোমার মিউজিক ভিডিওটা দেখলাম, সত্যি বলছি অসম্ভব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। লামিয়া তখন তাকে ধন্যবাদ জানায়। শওকত বলে, এই সময়ে যারা গান করে তাদের মধ্যে কেউ তোমার ধারে কাছে নেই, বুঝতে পেরেছো? তোমার কণ্ঠ অসাধারণ। লামিয়া এই কথা শুনে খুশি হয় আর বলে, একটু বেশি হয়ে যাচ্ছে না? শওকত বলে, না একদমই না, আমি যা বলছি সব ঠিক বলছি, আর সত্যি বলছি, তোমার কণ্ঠ সত্যি খুব অসাধারণ। লামিয়া তখন এসব শুনে তাকে আবারও ধন্যবাদ জানায়।
শওকত তখন বলে, তবে আমার কি মনে হয় জানো, তোমার কণ্ঠে এই অসাধারণ ক্ষমতার ওপর তোমার আত্মবিশ্বাসের অভাব রয়েছে। লামিয়া বলে, মানে কি? শওকত বলে, ধরো মার্ক জুকারবার্গ যদি একটা টি শার্ট পরেও কোথাও দাঁড়িয়ে যায় তাহলে সবাই তাকে চিনবে। তাকে কিন্তু আলাদাভাবে কোনো কিছু করতে হবে না, কারণ তার কাজে তার খুব আত্মবিশ্বাস আছে। আর তোমারও কিন্তু কণ্ঠ অসাধারণ, তুমি চাইলে সব সম্ভব। তাই নিজের মধ্যে আত্মবিশ্বাস আনো। কারণ দেখা যায় যে যাদের কণ্ঠ সুন্দর না তারাই গানের থেকে বেশি ছোট কাপড়ের দিকে নজর দেয়, আর তারা ছোট কাপড় পরে স্টেজে যায়। তবে তোমার কণ্ঠ আছে, তাই তোমার ওসব কাপড় পরার কোনো প্রয়োজন নেই। তোমাকে মানুষ এমনিতেই পছন্দ করবে। এই কথা শুনে লামিয়ার রাগ হয় আর বলে, আরে আপনি কোন জগতে আছেন? এখনো এই যুগে এসেও কেউ কাপড় নিয়ে কথা বলে নাকি? আরে দেখুন আমার এখন একদমই ভালো লাগছে না। আমি এখন আসছি, পরে কথা হবে। এইসব বলে লামিয়া রাগ করে সেখান থেকে চলে যায়। কিন্তু শওকত বুঝতে পারে না যে তার কথায় লামিয়া রেগে গিয়েছে। এরপর দেখা যায় রাতের বেলা সে লামিয়াকে কল করে আর বলে, বিরক্ত করলাম না তো এই রাতের বেলায় কল দিয়ে? লামিয়া বলে, না, আসলে অনেক রাত, তাই এখন আমার কিছু কাজ আছে, আমি পরে কল ব্যাক করছি। এই বলে লামিয়া ইচ্ছা করে কলটাকে কেটে দেয় আর সেখানে বসে খাবার খায়। এদিকে শওকত ছাদে একা দাঁড়িয়ে থাকে, কারণ লামিয়া বলছে পরে কল ব্যাক করবে। তাই সে ওখানে অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে, কিন্তু লামিয়া আর কোনোভাবেই কল ব্যাক করে না, কারণ সে রেগেছিল। পরে দেখা যায় শওকত একটা ভয়েস মেসেজ দেয় লামিয়াকে, লামিয়া তোমার ভাবি চলেছে, তাই এখন আর আমাদের কথা হবে না। আর রাতের বেলায় তুমি কল বা মেসেজ কিছুই করবে না, ঠিক আছে? এই মেসেজ দেওয়ার পরেও লামিয়া কোনো কিছুই বলে না। পরের দিন দেখা যায় শওকত লামিয়াকে বলে, তুমি হয়তো আমার মেসেজটা দেখতে পাওনি। লামিয়া বলে, কোন মেসেজ? শওকত বলে, সকালে গুড মর্নিং মেসেজ দিয়েছিলাম। লামিয়া বলে, তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছে, তাই হয়তো খেয়াল করা হয়নি। এরপর দেখা যায় তারা দুইজন সেখান থেকে চলে আসে আরেকটা কাজে। তখন দেখা যায় লামিয়া শওকতকে সারাটা দিন পাত্তা দেয় না। আর লামিয়া থেকে এভাবে ইগনোর হয়ে শওকতের মন খারাপ লাগে। তাই সে লামিয়াকে এসে বলে, এসব কি হচ্ছে লামিয়া? আমাদের দুজনের মধ্যে এসব কি বলো তো? তুমি কি চাও আমি এখন পাবলিক প্লেসে আবারও কান্নাকাটি করি? লামিয়া বলে, দেখুন, আমি এসব সম্পর্কে আর থাকতে চাই না। আমরা দুজনেই দুইটা সম্পর্কের মধ্যে আগে থেকে আছি। তারপরেও কিভাবে জানি না আমাদের মধ্যে একটা কিছু হয়। তবে এখন সেটা মাথা খারাপে পরিণত হয়েছে, তাই এসব বাদ দিতে হবে। কারণ আপনি আমাকে সারাদিন দিবেন গুড মর্নিং গুড নাইট, আর আমি রিপ্লাই না করলে আপনি মন খারাপ করা শুরু করবেন। আমি এসব প্যারা নিয়ে আর চলতে পারবো না, সরি। লামিয়ার কাছ থেকে এসব কথা শুনে শওকত আবারও তার কান্নাকাটি শুরু করে দেয়। তখন লামিয়া তাকে বলে, এসব বন্ধ করুন, কারণ এটা একটা পাবলিক প্লেস, এখানে এভাবে কান্নাকাটি করলে একটা খারাপ দেখা যাবে। এরপর দেখা যায় তারা দুইজন আসে একটা বিজনেস মিটিং করতে, আর সেখান থেকে সব কাজ শেষ করে তারা দুইজন আবার একসাথে ফেরার পথে লামিয়ার সাথে মেট্রো রেল পর্যন্ত আসে শওকত। শওকত বলে, দেখো লামিয়া, আমার অফিসের কাজ থাকার পরেও আমাকে কি তোমার সাথে আসা মানায়? কিন্তু দেখো, আমি তোমার জন্য এখানেও আসছি। তুমি আগে সব সময় বলতে যে আমার সাথে 5 মিনিট কথা বললেও তোমার জীবন সার্থক, কারণ তুমি আমার থেকে উৎসাহিত হতে। কিন্তু এখন আসল কথা হচ্ছে কি জানো, আমি উল্টো তোমার থেকেই উৎসাহিত হচ্ছি। আমরা একসাথে কাজ করি, তবে কাজের ক্ষেত্রে অফিসে আমরা সিনিয়র জুনিয়র। তবুও আমি তোমার কাজ পছন্দ করি আর ভালোবাসি। এদিকে তুমি কিন্তু আবার প্রেমের বিষয়ে আমার থেকে বড়। তুমি আমাকে আজ বোঝালে কবে মেসেজ করবে, কবে কল করবে, এগুলো ভালোভাবে আমিও মেনে নিয়েছি। এভাবে তাদের দুজনের মধ্যে কিছুক্ষণ চলতে থাকে। শওকত সেখান থেকে চলে আসে। পরের দিন অফিসে গিয়ে লামিয়া দেখে যে শওকতের মন খারাপ। তাই লামিয়া তাকে বলে, সে যেন এইভাবে বসে না থাকে, তাহলে মানুষজন কি মনে করবে। এরপর দৃশ্য পরিবর্তন হয়
আর আমরা শাফকাতকে তার বাসায় দেখতে পাই। সে তার ছেলেকে নিয়ে যায় আর তার মেয়েকে স্কুলে নিয়ে যায় সামিনা, কারণ আজ সে ব্যাংকক যাবে বলে তার ছেলে তাকে ফ্লাইট পর্যন্ত দিয়ে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা শাফকাতের ছেলেকে ক্রসিং করতে দেখি। তখন দেখা যায় সামিনা তাকে কল করে আর বলে দ্রুত বাসায় আসতে। তার ছেলে ফেরার পথে বারবার তার মাকে কল করে আর জিজ্ঞাসা করে, মা কি হয়েছে, আমাকে বলবে, আমার কিন্তু অনেক চিন্তা হচ্ছে, এমন তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসতে বললে কেন? এদিকে সামিনাও ভয়ে ভয়ে দৌড়ে আসে আর টিভি চালিয়ে দেখে সেখানে খবরে বলছে আজ ব্যাংককের যে প্লেনটি গিয়েছে সেটার সাথে হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেটা হতে পারে ক্র্যাশ হয়ে গিয়েছে। সম্পূর্ণ এই খবর দেখে সামিনা তার বাচ্চাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ স্বাগত ওই প্লেনে করে ব্যাংককে গিয়েছে। এদিকে আমরা লামিয়াকে কক্সবাজারে দেখতে পাই, সে তার ব্যাগ ঠিক করছিল। তখন দেখা যায় স্বাগত লামিয়াকে ডাকে আর বলে, লামিয়া এদিকে এসো, দেখে যাও লামিয়া। লামিয়া বলে, কি হয়েছে? স্বাগত বলে, আমি শেষ, আমি মারা গিয়েছি, আর তোমার সামনে যে আছে সে আমি না। লামিয়া বলে, মানে কি, এসব কি বলছেন? শওকত বলে, তুমি টিভি দেখো, কি খবর চলছে, আজ ব্যাংককের প্লেন ক্র্যাশ করেছে আর আমি সেখানেই ছিলাম। লামিয়া বলে, মানে কি, এসব কি, আমি কিছু বুঝতে পারছি না। শওকত বলে, মানে আমি আমার স্ত্রী বাচ্চাদেরকে এই বলে বিদায় নিয়েছি যে আমি ব্যাংককে যাব, কিন্তু পরে আমি লুকিয়ে কক্সবাজারে চলে আসছি। এখন এই প্লেন ক্র্যাশ করেছে, মানে আমি মারা গিয়েছি, আর মারা না গেলেও ধরা খেয়ে মারা যাব। কি উত্তর দিব এখন আমি আমার স্ত্রী বাচ্চাকে? আমি কিভাবে বেঁচে ফিরলাম? আমি এখন শেষ, কি করব কিছু বুঝতে পারতেছি না। আজ কেন এই প্লেন ক্র্যাশ করতে হলো? লামিয়া তখন বলে, আপনি কি আর কিছুই পাননি তাদেরকে মিথ্যা বলে আসার জন্য? ব্যাংককে যাওয়ার কথাই বলতে হলো? শওকত বলে, আরে আমি আর কি বলবো, আমি কি আমার স্ত্রীকে বলবো আমি তোমাকে নিয়ে কক্সবাজারে ঘুরতে যাচ্ছি? লামিয়া তখন বলে, এখন যদি ভাবি কিছু জানতে পারে তাহলে কি হবে? আমি কিন্তু আগেই আপনাকে সাবধান করছি, এই বিষয় কেউ জানতে পারলে আমার আপনার সাথে সব সম্পর্ক শেষ হয়ে যাবে, কারণ আমার কাছে আমার সম্মানটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি কখনোই কারো ঘর ভাঙার কারণ হব না বা হতেও চাই না। আর মানুষ আমাকে এসব বলবে আমি তাও মানতে পারবো না। শওকত বলে, বাহ, তুমি খুব স্বার্থপর মানুষ। আমি আমার জীবন দিয়ে দিলাম এই স্বার্থপরের পিছনে। আমার প্লেন ক্র্যাশ করেছে, আমার লাশ পড়ে আছে মিয়ানমার, আর এদিকে তুমি বসে আছো তোমার সম্মান আর ইগো নিয়ে। বাহ, খুবই সুন্দর একটা ব্যাপার। লামিয়া বলে, এখন আপনি কি বলবেন সেটা ভেবেছেন? এসব ফালতু কথা বাদ দিন, চিন্তা করুন কি বলবেন। শওকত বলে, কি আর বলবো, একজন ডেড বডি কি করতে পারে বলো? তার এসব কথাবার্তা শুনে লামিয়া তাকে গালাগালি দিয়ে বসে। তারপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা সামিনাকে দেখি, সে বাচ্চাদেরকে বলে যেতে, কারণ তারা মা বাবা একটু কথা বলবে। সামিনা সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন শওকত বলে, আসলে আমার হঠাৎ করে একটা মিটিং পড়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে ব্যাংককের টিকিট বাতিল করে কক্সবাজারে গিয়েছি। ঘন্টা দুয়েকের মতনই সময় লাগবে দেখে আমি তোমাকে কিছু জানাইনি। এটা কি আমার সবচেয়ে বড় অপরাধ হয়ে গেল? তুমি কি আমাকে জীবিত দেখে খুশি হচ্ছ না? এখন বলো আমি কি করতে পারি? বেশি কিছু হলে কোনো একটা মেয়েকে নিয়ে আমি কক্সবাজারে ঘুরতে যেতে পারি, তার সাথে সময় কাটাতে পারি। সেটাও যদি আমি করে থাকি তাও আমি জীবিত ফিরে এসেছি, তাই না? এই ব্যাপারটা কি তোমার কাছে ভালো লাগছে না? আমি মরে গেলেই কি ভালো হতো? তুমি আমাকে একটা কথা বলো তো, হালকা অপরাধ করে তোমার স্বামী তোমার কাছে জীবিত ফিরে এসেছে, আর যদি একেবারেই চলে যেত তাহলে আজ কি হতো তোমার? তুমি বিধবাতে, আমার বাচ্চারা তাদের বাবাকে হারাতো, এগুলো তোমার কেন চোখে পড়ছে না? বুঝতে পেরেছি, আসলে তোমার কাছে আমার জীবনের কোনো দামই নেই। আমি মরি কি বাঁচি তাতে তোমার কিছু যায় আসে না। আমি মরলেই তোমার 6 মাসও লাগতো না একজন বিয়ে করতে, তাই না? কিন্তু আমার জীবন আমার কাছে অনেক প্রিয়, তাই আমি কোনো ভুল করিনি। এসব কথা বলতে থাকে।
শওকত সামিনার সাথে রাগ করে সেখান থেকে চলে যায়। সামিনা আর কিছুই বলতে পারে না। এরপর দেখা যায় শওকত একটা মদের বোতল নিয়ে বসে থাকে আর সেটাকে এক দৃষ্টিতে দেখতে থাকে। কিছুক্ষণ পর সে কল করে তার এক বন্ধুকে। শওকত জিজ্ঞাসা করে, আচ্ছা, মদ খাওয়ার পর কেমন ফিলিং আসতে পারে? আমি একটু জানতে চাই। মানে ধর, আমি একটা গল্প লিখব যেখানে একজন ভদ্রলোকের জীবনে কিছু ডিস্টার্ব হয়েছে। এখন সেই এইসব ভোলার জন্য মদ খাবে। কয় চামচ খেলে তার মাথা ঘুরবে আর সব কষ্ট কেটে যাবে, সেটাই জানতে চাইছিলাম। তার বন্ধু তখন বলে, আরে এটা কি কোনো সিরাপ যে চামচ দিয়ে গুনে গুনে খাবি? তুই শালা মদের অপমান করে দিলি রে। শওকত বলে, আচ্ছা ঠিক আছে, কয় গ্লাস খেতে হবে বলতো? না, তোরা তো আবার এটাকে পেক বলিস। আচ্ছা, কয় পেক খেতে হবে? তার বন্ধু তখন বলে, সেটা নির্ভর করে যে যে খাচ্ছে সে আসলে কি দিয়ে খাচ্ছে। সে কি পানি দিয়ে খাবে, নাকি বরফ দিয়ে খাবে, নাকি শুধু মদই খাবে? এই সব কিছুর উপর নির্ভর করবে কাকে কত বেশি মদে ধরবে। হ্যাঁ, এটাও আবার সবার শরীরে একরকমভাবে কাজ করে না, তাই যার যার শরীর অনুযায়ী এটা কাজ করবে। এসব কথা শুনে কলই কেটে দেয়। শওকত আর এক গ্লাস পানিতে এক চামচ মদ মিশায়, কিন্তু এটাও সে খেতে পারে না। সে এর গন্ধ নিয়ে দূরে সরিয়ে রাখে। পরের দিন দেখা যায় শওকত তার পুরো ফ্যামিলিকে নিয়ে বাইরে ঘুরতে আসে। তার মেয়েকে নিয়ে খুব আনন্দ করে। শওকত সামিনার সাথে একা একা কথা বলতে আসে। শওকত বলে, দেখো সামিনা, আমি এখানে তোমাদের সবাইকে নিয়ে এসেছি অতিথির ভুল একটি রিফ্রেশ করার জন্য, যেন আমরা ঢাকায় ফিরে এসব মান অভিমান ভুলে আবার নতুনভাবে শুরু করতে পারি। আমাদের এখন দুটো বাচ্চা আছে, তাদের সুন্দর ভবিষ্যতের কথাও ভাবতে হবে। ভবিষ্যতের কথা ভেবেও কিন্তু আমরা একটু নর্মাল হতে পারি। শওকতের এসব কথা বলার পরেও সামিনা কোনো কিছুই বলে না। তাই এখন শওকত আবারও কান্নাকাটি শুরু করে, আর এসব কান্নাকাটি করে সে সামিনার অভিমানটা ভাঙায়। এরপরে সামিনা বলে, কাল তোমার অফিসে একটু ডেকে নিও, আমি তাদের সাথে কথা বলবো। শওকত তখন ভয় পায় আর বলে, তাদেরকে ডাকবো, কিন্তু কেন? এরপর সে বলে, সামিনা দেখো, এসব আমাদের ব্যক্তিগত বিষয়, তাই এসব তুমি সবার সামনে এনো না, তাহলে আমি অনেক ছোট হয়ে যাব তাদের সামনে। দয়া করে তুমি এমন কিছু করো না। সামিনা বলে, তুমি কেন এত কিছু ভাবছো? তুমি শুধু তাদেরকে ডেকে নিও, বাকিটা আমি করে নিব। এরপর আর শওকত মানা করতে পারে না, সে তার কথায় রাজি হয়ে যায়। পরের দিন যখন শওকত অফিসে আসে, দেখা যায় আশেপাশের সবাই ফুল হাতে রেখেছিল। আজ হচ্ছে শওকতের জন্মদিন, তাই দেখা যায় এই সব কিছুর আয়োজন করে সামিনা। হ্যাঁ, এখানে সামিনাও ছিল। তখন শওকত বলে, আরে এসব কি? আমার কি এখন আর সেই বয়স আছে? কেন তো কষ্ট করলে তোমরা? তোমাদের সবাইকে ধন্যবাদ। এরপরে সে সামিনাকে বলে, তার মানে এই জন্যই তুমি এদেরকে ডেকে পাঠিয়েছো? তাই তো, সত্যি তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যা করার করো, আমি আমার কেবিনে যাচ্ছি। এদিকেও দেখা যায় লামিয়া অফিসে আছে ফুল নিয়ে, আর সে এসে সেই ফুলগুলো শওকতকে দেয়। তখন সেখানে আসে সামিনা। সামিনা খেয়াল করে তার আর লামিয়া শাড়ি একই রকম, কিন্তু সে অফিসে আর কিছুই বলে না। এরপর সামিনা গাড়িতে করে আসার সময় খুব কান্নাকাটি করে আর কষ্ট পায়। এরপর সামিনা এসে প্রথমে তার মেয়ে আর ছেলেকে তার মায়ের বাড়ি থেকে চেঁচামেচি করে তাড়াতাড়ি বের করে নিয়ে আসে। এদিকে একটানা কল করার পরেও সামিনা তার কোনো কলই রিসিভ করে না। তাই শওকত চলে আসে তার বাড়ি, আর এসে দেখে সেখানে বসে আছে তার ছেলে মেয়ে। শওকত এখন সামিনাকে গিয়ে বলে, এসব কি হচ্ছে সামিনা? দেখো না, বাচ্চারা ভয় পেয়ে আসে, অন্তত তাদের ব্যাপারে ভাবো। আর ওই যে শাড়ি মিলে গেছে, এটা তো শুধুমাত্র একটা কাকতালীয় ঘটনা, এর চেয়ে বেশি কিছু না। সামিনা বলে, ও তাই নাকি? আমি তোমার অফিসে উপস্থিতির নাম দেখছি। তুমি যেদিন বলছিলে ব্যাংককে গিয়েছো, সেদিন লামিয়াও অফিসে অনুপস্থিত ছিল। এখন কি বলবে? এটাও মিথ্যা। তারপর আর শওকত কিছুই বলতে পারে না। তাই সেখান থেকে ব্যাগ নিয়ে সামিনা তার ছেলে মেয়ের কাছে আসে। এরপর সে তার ছেলে মেয়েকে বলে, আমরা কিছুদিনের জন্য নানুর বাড়ি যাচ্ছি, সেখানেই থাকবো, ঘুরবো ফিরবো। কিন্তু মেয়ে বলে, কেন মা? কিছুদিন আগেও আমরা নানুর বাড়িতেই গিয়েছিলাম,
তাহলে এখন আবার কেন যাব? সামিনা বলে, এত প্রশ্ন করো না, যা বলছি তাই করো। এরপর সামিনা তার ছেলেকে বলে, তুমি কি কিছু বলতে চাও? ছেলে বলে, রাই তুমি একটু নিচে দাও, আমি মায়ের সাথে কিছু কথা বলবো। এরপর সেখান থেকে রায় চলে যায় আর সাফকাতের কাছে এসে বলে, বাবা, আমাদেরকে মা বলছে চল নানুর বাড়ি চলে যেতে। আমি জানি সেখান থেকে আর কখনো সে ফিরবে না। তুমি কি চাও বাবা? আমি কি যাব মায়ের সাথে, নাকি তোমার কাছেই থাকবো? এসব কথা শুনে শওকত খুব আবেগপ্রবণ হয়ে যায় আর সেখানে সে তার মেয়েকে জড়িয়ে ধরে অনেক আদর করে আর কান্নাকাটি করে। পরে রায়কে বলে, তুমি যাও মা, তোমার মায়ের সাথে যাও, আমার থেকে সেই তোমাকে অনেক ভালো রাখবে। এদিকে সাফকাতের ছেলে অনেক কান্নাকাটি করে আর বলে, আমি জানি তুমি আজ এখান থেকে চলে যাওয়ার পর আর কখনোই ফিরবে না। তোমরা দুইজন একসাথে যদি না থাকো তাহলে আমাদের খুব কষ্ট হবে, কিন্তু যদি একসাথে থাকার কারণে তুমি কষ্ট পাও আর প্রতিদিন বেঁচে থেকেও মরতে হয়, তাহলে দরকার নেই এরকমভাবে বেঁচে থাকার। তুমি সেটাই করো মা, যা তোমার জন্য ভালো আর তোমার জীবন এর জন্য ভালো হবে। কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে 3 দিন আমি তোমার কাছে থাকবো আর 4 দিন আমি আমার বাবার সাথে থাকবো, কারণ আমি আমার বাবাকে খুব ভালোবাসি মা। তারপর তারা মা ছেলে এখানে অনেক কান্নাকাটি করে এবং এরপর তারা বাসা থেকে সত্যি সত্যি চলে যায়। এরপর শওকত বাসায় একা একা বসে থাকে। শওকত তখন সে তার বাচ্চাদের রাখা একটা ছবি আর একটা দেখে বাচ্চাদের রাখা একটা ছবি দেখে আর এটা দেখে সে খুবই অনুশোচনায় ভোগে যে সে কিভাবে নিজের হাতে তার এত সাজানো গোছানো সংসারটাকে নষ্ট করে দিল। যাই হোক, এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই লামিয়া মেট্রো করে শওকতের বাসায় আসে। শওকত বলে, আচ্ছা, তোমার তো আরো আগে আসার কথা ছিল, এত দেরি হলো কেন? আচ্ছা ঠিক আছে, আসো, তুমি একটু বসো, আমি আসছি। লামিয়া তখন রেগে যায় আর বলে, আরে আপনার সমস্যাটা কি? কি চান আপনি আমার থেকে? এখন শওকত বলে, সেদিনের ঘটনার পর তোমার জীবনে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আমার সব শেষ। আমাকে স্ত্রী সন্তান সবাই ছেড়ে চলে গিয়েছে, তাই আমি এখন চাই আয়নার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে। লামিয়া বলে, তাই নাকি? সেটা কি করে করবেন? শওকত বলে, আমি একটা সংবাদ সম্মেলন করব, সেখানে আমি আমার সব দোষ স্বীকার করে নিব। আমি বলবো আমার টাকা পয়সা ক্ষমতা আমি তোমাকে বাধ্য করছি সম্পর্কে আসতে, আমি সব সত্যি সত্যি মেনে নিব। লামিয়া বলে, এসব সবকিছুই একা আপনার ভালোর জন্য করবেন? আমার কি পরিবার নেই? আমি আপনাকে সম্মান করতাম, বিশ্বাস করতাম, কিন্তু আসলে আপনি একটা ভয়ঙ্কর মানুষ। আমি এখন এই কথাটা বলতে এসেছি, আপনাকে আটকাতে আসিনি। আপনার যা ইচ্ছা তাই করুন। তারপর সেখান থেকে রেগে বেরিয়ে যায় লামিয়া। এরপর ঠিক কিছুক্ষণ পরেই সেখানে আসে সামিনা এসে কলিং বেল বাজায় আর সাফাত দরজা খুললে সামিনাকে দেখে খুব খুশি হয়। সামিনা বাসায় এসে চারিদিকে দেখছিল। এতদিন পর সে নিজের হাতে তৈরি করা ঘরে এসে তার একটু আবেগপ্রবণ হয়ে যায়। শওকত তখন তাকে বসতে বলে, নিজেই বসে পড়ে। তারপর সামিনা এসে পাশে বসে আর তাকে এমন কিছু কথা বলে যার মাধ্যমে বোঝা যায় যে সে সব কথাই শুনছিল, কিন্তু সে প্রথমে এমন ভাব করছিল যেন সে কিছুই জানে না। শওকত এই সময় আর কিছুই বলে না, শুধু কান্নাকাটি করতে থাকে আর সামিনারও চোখে জলে ভিজে আসে। এদিকে আমরা লামিয়াকে দেখতে পাই, সে আজ তার বয়ফ্রেন্ডকে সত্যি বলে দেয় যে সে তাকে মিথ্যা বলছে আর তার বসের সাথে মিলে লামিয়া এটা বলতে কান্নাকাটি শুরু করে আর অনেক ভয় পায় যে হয়তো তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাবে। কিন্তু এখানে কাহিনীতে বিপরীত ঘটনা ঘটে। তার বয়ফ্রেন্ড বলে, তোমার মনে আছে আমি 3 মাস আগে কক্সবাজারে গিয়েছিলাম? আসলে সেখানে আমি আমার কাজিনের সাথে যাইনি। তুমি যারাকে চিনো তাই না? লামিয়া বলে, হ্যাঁ। তার মানে তুমি আমাকে মিথ্যা বলছো? তুমি কি করে আমাকে ঠকাতে পারলে? এই বলে লামিয়া কান্নাকাটি করতে থাকে আর এই গল্পটিও এখানে শেষ হয়ে যায়।